কথায় বলে দিদি আর বোনেদের মধ্যে অটুট সম্পর্ক থাকে, কিন্তু এটা তো কলিযুগ, আর কলিযুগে ভালোবাসা তো টাকা দেখে হয়। গ্রামে গরিব কৃষকের বাড়িতে এই 3 বোন জন্মগ্রহণ করেছিল, আর এই 3 বোনের নাম হলো ঋতু, রাখি আর রিনা। 3 বোন যখন 18 বছরের তখন তাদের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর 3 জনই অনাথ হয়ে যায়। এখন এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। বাবা আমাদের জন্য কত পরিশ্রম করত, এখন আমাদের খাওয়াবে কে? আমরা কি করব? এই বলে তারা কাঁদতে থাকে। তারপর 2 দিন বাদে ঋতু বলল, রাখি, রিনা, আমাদের বিয়ে করে নেওয়া উচিত, তবেই আমরা দারিদ্রতা থেকে মুক্তি পাব। কিন্তু আমাদের কে বিয়ে করবে? আমরা তো পণও দিতে পারবো না। তো কি হয়েছে, আজকালের ছেলেরা মেয়ে দেখলেই পাগল হয়ে যায়, শুধু বড়লোকের ছেলে দেখে প্রেমের জালে ফাঁসিয়ে নাও, ব্যাস কথা শেষ। কিন্তু রিনার এই কথা পছন্দ হলো না। সে বলল, না না, অন্যের ভরসায় কেন থাকবো, আমরা নিজেই কিছু করব। তুই পাগল রিনা, নতুন কিছু তৈরি করতে বছর লেগে যাবে, আর বিয়ে করলে সব তৈরি করাই। কিন্তু রিনা তাদের কথায় একদমই রাজি ছিল না। একদিকে ঋতু আর রাখি নিজেদের জন্য ছেলে দেখতে থাকে, আর রিনা কলেজ কমপ্লিট করতে থাকে। ঋতু আর রাখি কলেজের পড়া ছেড়ে দিয়েছিল, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুহাস আর আকাশ নামে বড়লোক বাবার 2 বেয়াদব ছেলের সঙ্গে তারা আলাপ করে। ঋতু আর রাখি ওই 2 ভাইকেই তাদের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে কিছুদিন বাদেই বিয়ে করে ফেলে। আর শ্বশুরবাড়ি দেখে তো ঋতু আর রাখির মাথা ঘুরে যায়। আরে দেখ, কি বড় বাড়ি, কত দারুণ ফার্নিচার, আমি সবসময় তো এসবই চাইতাম। দিদি, বাড়িতে কাজের লোকও আছে, আমাদের কোনো কাজ করতে হবে না। দারুণ মজা আসবে এখানে, এখন সারা জীবন আরাম করে কেটে যাবে। তোমার আইডিয়া দারুণ ছিল দিদি। হ্যাঁ আমি জানি, রিনাটা তো পাগল, এখন কুড়ে ঘরে বসে দিন কাটাক। থাকো, সারা জীবন অমন গরিবই থাকবে। এরপর তারা 2 বোন ডিনার করার সময় দেখে যে টেবিলে চিকেন, মাটন, পনির সব আছে, যা ঋতু আর রাখি পেট ভরে খেল। ওদিকে কুঁড়ে ঘরে বসে রিনা জল ভাত খাচ্ছিল। এমন অসহায় অবস্থায় একা একা রিনা ভীষণ কাঁদছিল। আজ আমি প্রথম দিন এই বাড়িতে একা, জানি না ওরা 2 জন কি করছে। হে ভগবান, ওরা যেন খুশিতে থাকে। খাবার খাওয়ার পরেই সে পড়তে বসে। পরের দিন সকালবেলা কলেজে গেলে প্রিন্সিপাল তাকে বলে, রিনা, তুমি 2 মাস ধরে কলেজের ফিস দিচ্ছ না, কবে দেবে ফিস? ক্ষমা করবেন স্যার, আমার বাবা মা আর নেই, তাই আমি ফিস দিতে পারিনি। এসব বলে কোনো লাভ নেই, ফিস দাও তাড়াতাড়ি, আর নয়তো চলে যাও কলেজ থেকে। এই বলে প্রিন্সিপাল রিনাকে কলেজ থেকে বার করে দিলে রিনা ভীষণ কষ্ট পায়। এ ভগবান, আমি তো পড়াশোনা করে নিজের কেরিয়ার করতে চেয়েছিলাম, পৃথিবীতে টাকাই কি সব? এরপর রিনা কাজ খুঁজলেও কোনো কাজ পায় না। পরের দিন সকালবেলা রিনা যখন বাড়ির কাজ করছিল, তখন তার বাড়ির সামনে একটা বড় গাড়ি করে ঋতু আর রাখি আসে। দিদি, তোমরা এসো, আমি ভাবলাম তোমরা ভুলেই গেছো আমাকে। না না, আসতে তো হতোই, দেখবো না তুই কেমন করে রয়েছিস। তুই তো আমাদের কথাই শুনলি না, এখন দেখ আমরা কত দামি গাড়ি চাপছি। এ তো ভালো কথা দিদি, কিন্তু আমি নিজে কিছু করতে চাই, স্বামীর টাকায় অ্যাশ করতে চাই না। তুই নিজে কিচ্ছু করতে পারবি না। তুই কলেজ যাসনি আজকে? আসলে কলেজের ফিস দিতে পারিনি, তাই কলেজ থেকে আমাকে বার করে দিয়েছে। কি? এটাই হওয়ার ছিল। এখন কর, তুই কি করবি? আমরা তো বরের টাকাতেই অ্যাশ করব। এই বলে তারা 2 জন গাড়ি করে চলে যায়। আর এদিকে রিনার নিজের পেট চালানোর জন্য বেশি টাকাও ছিল না, আর যেটুকু টাকা ছিল তা দিয়ে সে বাজার থেকে রাজমা আর চাল কিনে রাজমা চাওয়াল বিক্রি করতে শুরু করে। রাজমা চাওয়াল খেয়ে যাও, রাজমা চাওয়াল, সুস্বাদু রাজমা চাওয়াল, রাজমা চাওয়াল খেয়ে যাও। 2 মাস কেটে গেল। রিনা রাজমা চাওয়াল বিক্রি করে নিজের পেট চালাতো, আর বাড়ি এসে পড়াশোনা করত। একদিন যখন রাত্রিবেলাতে রিনা বাড়ি এসে পড়াশোনা করছিল, ঠিক তখনই তার বাড়ির সব আলো নিভে গিয়ে অন্ধকার হয়ে যায়। আরে, আশপাশের বাড়িতে তো আলো রয়েছে, তবে এখানে এমন কেন? তখনই রিনার মনে পড়ে যে 2 মাস হয়ে গেল সে কারেন্টের বিল দেয়নি, আর এদিকে পড়াশোনা করার জন্য বাড়িতে একটা মোমবাতিও ছিল না। এই অন্ধকারে কিভাবে পড়াশোনা করব, আর না পড়লে তো চাকরিও পাবো না। এই বলে কাঁদতে কাঁদতে রিনার মনে পড়ে তাদের গ্রামে দুর্গা মায়ের মন্দিরের কথা। মন্দিরটা ছোট হলেও সেখানে সবসময় একটা আলো জ্বলত। তাই রিনা বই নিয়ে মন্দিরে চলে গেল, আর সারা রাত দুর্গা মায়ের সামনে বসে বাল্বের আলোতে পড়াশোনা করতে লাগলো। আর পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল।
আর সকালবেলা ঘুম ভাঙলে সে দেখে মন্দিরের পুরোহিত মায়ের পুজো করছে। পুরোহিত মশাই, আপনি আপনি কখন এলেন? কিছুক্ষণ আগেই এসছি মা। তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমায় আর ডাকিনি। কিন্তু মা, তুমি বই নিয়ে এই মন্দিরে বসে পড়ছো কেন? কি হয়েছে? রিনা পুরোহিতকে সবকিছু বলার পর পুরোহিত রিনাকে বলল, ঠিক আছে মা, আজ থেকে তুমি এই মন্দিরে বসেই পড়াশোনা করতে পারো। এখানে আমি তোমার পড়াশোনা আর খাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করে দেবো। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো আর দুর্গা মাকে ভক্তি ভরে ডাকো। মা দুর্গা নিশ্চয়ই তোমার ডাক শুনবেন। এরপর থেকে রিনা মন্দিরেই থাকতে লাগলো আর রাজমা চাওয়াল বিক্রি করা ছেড়ে দিয়ে পুরো সময় জুড়েই পড়াশোনা করতে লাগলো। আর ওদিকে তার দুই বোন কোনো কিছুর অভাব ছাড়াই খুব আরামে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন ঋতুর সঙ্গে সুহাসের ঝগড়া বাঁধলে আকাশ সুহাসকে বলল, দাদা, ঋতু আর রাখির নকরাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। ঠিকই বললি, কিছু একটা করতেই হবে। এদের দুজনকে না আমাদের লাইফ থেকে তাড়িয়ে দিই, আমরা তো মেয়ে পেয়েই যাব। ঠিকই বললি আকাশ, ঋতুকে আজকাল আর একদম ভাল লাগছে না, আমারও রাখিকে ভালো লাগছে না। ঋতু আর রাখির কোনো ধারণাই ছিল না যে তাদের সঙ্গে কি হতে চলেছে। আর সেদিনই রিনার ইন্টারভিউ ছিল। সে প্রার্থনা করে বলল, হে দুর্গা মা, আমার কাছে কলেজের ডিগ্রি নেই, এই চাকরিটা তুমি আমাকে পাইয়ে দাও, তারপর ধুমধাম করে তোমার পুজো করব। এরপর ইন্টারভিউতে রিনার মালিক তাকে জিজ্ঞাসা করল, তোমার তো কলেজের পড়া এখনো শেষই হয়নি, তোমার কাছে তো কোনো ডিগ্রিও নেই, তোমাকে এই জবটা কেনই বা দেব? স্যার, আমি দারিদ্রতার কারণে কলেজের পড়া কমপ্লিট করতে পারিনি, তবে পরিশ্রম করে পড়াশোনা করেছি, আপনি ইচ্ছে মতো প্রশ্ন করুন। এরপর কোম্পানির মালিক প্রশ্ন করলে রিনা সবকিছুর সঠিক উত্তর দেয়। আর চাকরি পাওয়ার পর সে খুশিতে কেঁদে ফেলে, কারণ সে নিজের চেষ্টায় দারিদ্রতা দূর করেছে। আর এদিকে সুহাস আর আকাশ নতুন দুটি মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। আর তারা ঋতু আর রাখিকে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয়। আর তারা আবার আগের মতো গরিব হয়ে যায়। তারা কাঁদতে কাঁদতে নিজের পুরনো বাড়িতে ফিরে আসার পর দেখে রিনা পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করছে। দিদি, তোমরা কি হয়েছে? বোন, তুই চাকরি পেয়ে গেছিস? বোন, তুই ঠিকই বলতিস, নিজে পরিশ্রম করে ধনী হওয়া উচিত। আমরা ভুল করেছি। কোনো ব্যাপার না দিদি, আমরা একসঙ্গে থাকব। তোমরা পড়াশোনা শুরু করো, বাকিটা আমি দেখছি। এরপর তিন বোন একসঙ্গে থাকতে লাগলো। আর ঋতু আর রাখিও পড়াশোনা করে চাকরি পেয়ে গেল। আর ধনী হয়ে যাওয়ার পরে তিন বোন মিলে দুর্গা মায়ের ধুমধাম করে পুজো করে। মা পারুল, আমি সবজিটা বানিয়ে দিয়ে গেলাম, তোর বাসন মাজা হয়ে গেলে তুই রুটিটা করে নিস। ঠিক আছে মা। আচ্ছা, তুমি এক কাজ করো, দিদিকে জাগিয়ে দাও, ওর তো কলেজে যেতে দেরি হয়ে যাবে। কি, মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি? হায় ভগবান, এই মেয়েটার যে কি হবে! মনিকা, তুই উঠবে নাকি তোর গায়ে এক বালতি জল ঢালবো? উঠছে তো। কেন চেঁচাচ্ছ মা? কারণ চিৎকার না করলে তো তোর ঘুম ভাঙে না। চল, এবার তাড়াতাড়ি উঠে গিয়ে রুটি বানিয়ে দে। রুটি আমি বানাবো কেন? পারুল কোথায়? ও বাসন ধুচ্ছে। আর তুই কেন রুটি বানাতে পারবি না? আর তোর লজ্জা হয় না? ও যে তোর ছোট বোন, আর তাও তোর থেকে অনেক বেশি কাজ করে। কারণ ও তো শুধু এটাই করতে পারে, আর সারা জীবন ওটাই করবে। ঘরের কাজ ছাড়া আরো কি বা করতে পারে? মা, আমি তোমাকে সোজা কথাই বলছি, আমার এইসব ঘরের কাজে কোনো ইন্টারেস্ট নেই। আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। পারুলকে বলো আমার ব্রেকফাস্টটা প্যাক করে দিতে। না না, ঠিক আছে, বস, আমি বানিয়ে দিচ্ছি। মনিকা ওর মায়ের কথা না শুনে সেখান থেকে চলে গেল। এমনিতে মনিকা পারুলের চেয়ে বয়সে বড় হলে কি হবে, কিন্তু আচরণের দিক থেকে পারুল ওর থেকে নম্রভদ্র ছিল। এছাড়াও সে খুবই সহজ সরল মেয়ে ছিল। অন্যদিকে মনিকা খুবই স্বাধীনচেতা ছিল। ঘুরে বেড়ানো আর মডার্ন লাইফস্টাইলকে ও বেশি গুরুত্ব দিত। সেই জন্যই পারুলকে ও দুচক্ষে সহ্য করতে পারত না। আরে, এসব কি পরেছিস তুই? এইসব পরে তুই আমার সাথে কলেজে যাবি? কেন দিদি, এই ড্রেসটা তো ঠিকই আছে, কত সুন্দর ড্রেস। আমি তো বলি তুমিও একটা ভদ্র পোশাক পরো, নইলে মা দেখলে তো খুব রাগ করবে। চুপ কর তো, আজকালকার ফ্যাশনের ব্যাপারে তুই কি জানিস শুনি? শোন, তুই একাই কলেজে চলে যা, আমি আমার বন্ধুদের সঙ্গে যাব। মনিকার এই ধরনের ব্যবহারে পারুল খুব কষ্ট পেত, কিন্তু তাও সে ওকে কিছু বলতো না। আসলে দুই বোন যে ছোটবেলায় তাদের বাবাকে হারিয়েছিল, আর তাই তখন থেকে ওদের মা সরলাকে সব দায়িত্ব সামলাতে হতো। একদিন, আরে দাদা, আপনি আসুন, বসুন। মনিকা, তোর জ্যাঠামশাই এসেছেন, ওনার জন্য একটু ঠান্ডা জল নিয়ে আয়। বলুন দাদা, এবার তো আপনি অনেক দিন পরে আসলেন। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্যই তোমার আর বাচ্চাদের খবর নিতে পারিনি। যাই হোক, সব ঠিক তো? হ্যাঁ দাদা, সবই ঠিকঠাক আছে।
পারুল এবারও কলেজে টপ র্যাঙ্ক করেছে। আরে বাহ, খুব ভালো খবর। সত্যি আমাদের পারুল মার কোনো জবাব নেই। আর আমাদের মনিকার কি খবর? ওর কথা আর কি বলবো দাদা, আপনি তো সবই জানেন। আরে এত চিন্তা করো না, আমাদের মনিকা মাও খুব ভালো। আরে সরলা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। ওই আমার মুম্বাইয়ের বন্ধু আছে না, রামনাথ বাবু। আরে ওই যে সীমার বিয়েতে দেখা হয়েছিল, যার ছেলে ডাক্তার, তিনিই তো? কি যেন নাম ছিল? অনিকেত। হ্যাঁ ওই। আসলে রামনাথ বাবু কাল আমায় ফোন করেছিল। উনি আমাদের সাথে সম্পর্ক করতে চাইছেন। ছেলেকে এই বাড়ির জামাই করতে চান। সরলা তার ভাসুরকে আর কিছু জিজ্ঞাসা করার আগেই মনিকা সেখানে জলের গ্লাস নিয়ে চলে এলো। সে অনিকেতকে চিনত। ও কিছু না জেনেই এটা ভেবে নিল যে ওর জন্যই সম্বন্ধটা এসেছে। নমস্কার জেঠু, আপনি ওর ব্যাপারেই কথা বলছেন না, যার একটা বাড়ি মুম্বাইতে আর একটা বাড়ি দিল্লিতে? হ্যাঁ মা, ওই। আসলে রামনাথ বাবু আর ওনার ছেলের পারুলকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল। এমনকি রামনাথ বাবু স্ত্রীরও পারুলকে খুবই পছন্দ। সরলা, ওরা সত্যিই খুব ভালো মানুষ। এত পয়সা ওদের, তাও বিন্দুমাত্র অহংকার নেই। আমাদের পারুল মা ওই বাড়িতে রানী হয়ে থাকবে। না জেঠু না, আপনি ওদেরকে বারণ করে দিন। পারুল যে আমার থেকে ছোট, আমার আগে ওর কি করে বিয়ে হতে পারে? এই যে হয় না। কেন হবে না? এত ভালো সম্বন্ধ নিজের থেকে যেচে এসেছে। হ্যাঁ দাদা, আমার দিক থেকে সম্পূর্ণ সম্মতি আছে। আর কথা রইল ছোট বড়, আর সে নয় পারুলের বিয়ের আগেই আমি মনিকার জন্য একটা সম্বন্ধ দেখে নেব। মনিকা মায়ের কথায় বাধা তো দিতে পারল না, কিন্তু সে এই কথাটিতে খুব রেগে গিয়েছিল। শত চেষ্টা করেও মনিকা পারুলের সঙ্গে অনিকেতের বিয়েটা ভাঙতে ব্যর্থ হল। যদিও বা পারুলের বিয়ের আগেই মনিকার সম্বন্ধও ঠিক হয়ে গেল, আর পরিবারটিও খুব ভালো ছিল। টাকা পয়সারও কোনো অভাব ছিল না। কিন্তু শুধু এটাই যে মনিকার শ্বশুরবাড়িটা ছিল ওর পাশের গ্রামেই। যদিও বা সরলা মনিকার জন্য শহরেও সম্বন্ধ খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোথাও কিছু ঠিক হলো না। তাই বাধ্য হয়েই মনিকাকে গ্রামের সম্বন্ধতে রাজি হতে হলো। দুই বোনের বিয়ে হয়ে গেল। বিয়ের পর মনিকা, যখন তোমার আমাকে পছন্দই নয়, আমার বাড়িও পছন্দ নয়, তখন আমায় কেন বিয়ে করলে? ভুল হয়ে গেছে, ভুল। তোমাকে বিয়ে না করে আমি যদি কুমারী থাকতাম তাও ভালো হতো। আমি তো ভেবেছিলাম তোমার চিন্তাধারাটা বদলে ফেলবো আর আমরা গিয়ে শহরে থাকবো, কিন্তু না, তোমাকে তো এই গ্রামে থেকেই নিজের জীবনটা শেষ করতে হবে, তাই না? তোমার যা খুশি তাই করো, তবে আমার সাথে কিন্তু এসব চলবে না। হ্যাঁ, আগে থেকে বলে দিলাম। তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে নাও। আমি আমার মা বাবাকে ছেড়ে এখান থেকে কিছুতেই তোমার সাথে শহরে যাব না, কিছুতেই না। ঠিক আছে, তবে তুমি এখানেই পচে গলে মরো, আমি চললাম। বিয়ের পর ঠিকমতো 2 মাসও মনিকা নিজের শ্বশুরবাড়িতে থাকতে পারল না, আর সবকিছু ছেড়ে বাপের বাড়িতে চলে এলো। সরলা শত বোঝালেও মনিকা কিছুই শুনতে চাইল না। তারপর একদিন, মা, একটা সুখবর আছে, তুমি দিদা হতে চলেছ। সত্যি রে মা, তোকে অনেক অনেক অভিনন্দন। আজ আমি অনেক খুশি। জামাইয়ের সাথে একটু কথা বলিয়ে দে। মা, ও তো মা বাবাকে পৌঁছে দিতে দিল্লিতে গেছে। ওরা একটা জরুরি কাজে কয়েক মাস ওখানেই থাকবে। তার মানে তুই এই অবস্থায় একা একা থাকবি নাকি? না মা, ও তো পরশুই বাড়ি ফিরে আসবে। না রে মা, জামাই তো সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকবে। আর কারো যদি খারাপ না লাগে তবে মনিকাকে তোর কাছে পাঠিয়ে দেব। আর ঘরের মধ্যে তো সারাদিন ফোনেই ব্যস্ত থাকে, আমার কোনো কথা শোনে না। আর তাই তোর কাছে থাকলে কিছু কাজও শিখবে আর তোকে যত্নও করতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি দিদিকে পাঠিয়ে দাও, কোনো অসুবিধে নেই। মনিকা পারুলের কাছে খুশি মনে চলে এলো, কারণ সে তো এটাই চাইছিল। কিন্তু সেখানে সে পারুলের খেয়াল রাখার বদলে নিজের খেয়ালেই মজে থাকত। অনিকেত, তুমি এক কাজ করো, আজকে বরং ক্লিনিকে যেও না। আমি এতদিন এখানে রয়েছি, অন্তত একটু মুম্বাইটা ঘুরিয়ে দেখাও। দিদি, আমরা নিশ্চয়ই যাব। এই সপ্তাহটা একটু দেখে নি। পারুলের চেয়ে এই সপ্তাহে প্রেগনেন্সি রিপোর্ট আসবে। ও কিভাবে যাবে? না না, ও আমাদের সাথে গেলে সবসময় ওরই যে খেয়াল রাখতে হবে। তাই আমি বলছি কি, ওকে বাড়িতেই থাকতে দাও, আমরা দুজন বরং ঘুরে আসি, কেমন? অনিকেত মনিকাকে কিছু না বলে সেখান থেকে উঠে চলে গেল। আর সে চলে যেতেই পারুল মনিকাকে বলল, দিদি, তুমি কিছু মনে করো না, আসলে ও তো আমাকে ছাড়া কোথাও ঘুরতে যায় না, তাই। হে ভগবান, তোর সঙ্গতেই মনে হয় অনিকেতটা এরকম গাধা তৈরি হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই ঘুরে আসছি। মনিকা সবকিছুই তার ইচ্ছে মতো করতে চাইত। ও সবকিছুতেই পারুলের সঙ্গে প্রতিযোগিতা করত। তার জন্য ওকে যাই করতে হোক না কেন। দিদি, এই ড্রেসটা, এটা তুমি কোথায় পেলে? আরে তোর আলমারিতে দেখলাম, ভালো লাগলো তাই পরে নিলাম। তাতে কি হয়েছে? আমার কি এইটুকু অধিকার নেই নাকি? তোর পছন্দ না হলে সাফ জানিয়ে দে, আমি চেঞ্জ করে ফেলছি। না থাক, এখন যখন পরে নিয়েছ খোলার আর দরকার নেই। কিন্তু এটা পরে প্লিজ ওর সামনে যেও না,
ওর খারাপ লাগতে পারে। যদি এটাই হয় তাহলে আমি চেঞ্জ করে ফেলছি। আর এমনিতেও এটা একটু টাইট লাগছে আমার। তুই বরং একটা কাজ কর, অনিকেতকে বলে আমার জন্য এই ড্রেসটারই একটা বড় সাইজ আনতে বল, ঠিক আছে? ধীরে ধীরে মনিকা পারুলের বাড়িকে নিজের বাড়ি বলেই ভাবতে শুরু করলো, আর তাই সবকিছুতে অধিকার ফলাতে শুরু করলো। আর এত কিছু করেও সে না পারল পারুলের সমকক্ষ হতে, আর না পারল নিজে খুশি থাকতে। পারুল, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, এটা ডায়মন্ড না? কিন্তু এসব আনার কি দরকার ছিল? আমার তো আগে থেকে অনেকগুলো গয়না আছে। দরকার থাক বা না থাক, আমার তো তোমার জন্য গিফট আনতে খুব ভালোই লাগে, সেটা তো তুমি জানো। আর এমনিতেও তো তুমি আমাকে কিছুদিনের মধ্যে আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা দিতে চলেছ, তার সামনে এই ডায়মন্ড কি? এই শুনে পারুল অনিকেতকে জড়িয়ে ধরল, আর পাশে দাঁড়িয়ে মনিকা এইসব দেখে জ্বলে পুড়ে মরতে লাগলো। আর সেই মুহূর্তেই ও ভেবে নিল যে ওকে কি করতে হবে। মনিকা পারুলের অনেকগুলো গয়নার বাক্স চুরি করল, আর সেগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ পালিয়ে যাওয়ার সময় হঠাৎ ও দরজার চৌকাঠে হোঁচট খায় আর চিৎকার করে দূরে ছিটকে গিয়ে পড়ে। ওর চিৎকার শুনে পারুল আর অনিকেতের ঘুম ভেঙে গেল, আর ওরা দৌড়ে সেখানে আসলো। মনিকা মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁদছিল, আর ওর এটা খেয়াল ছিল না যে ওর সাথে সাথে গয়নার বাক্সগুলোও মাটিতে পড়ে রয়েছে। আরে দিদি, এটা কি করে হলো? চলো ওঠো, আমার সাথে চলো। পারুল আর অনিকেত মনিকার সাথে সাথে মাটিতে পড়ে থাকা গয়নার বাক্সগুলোও দেখে নিয়েছিল, আর ওরা সবটাই বুঝতে পেরেছিল। কিন্তু তাও ওরা মনিকাকে সেই সময় কিছুই বলল না। আর তারপর ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করালো। আর তারপর বাড়ি ফিরে, দিদি তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। না শোন, তোকে কিছু বলার আছে আমার। ওই যে ওই গয়নাগুলো আমি এখন কিচ্ছু বলো না দিদি, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। না, তুই আমাকে এক্ষুনি বলতে দে, না হলে পরে যে আমি এত সাহস জোগাতে পারবো না রে। আমায় ক্ষমা করে দে বোন, তোকে আমি সবসময়ই আমার থেকে ছোট ভেবেছি রে। কিন্তু তোর যখন আমার থেকে আরো বড় ঘরে বিয়ে হলো, আমি কিছুতেই এটা মেনে নিতে পারলাম না রে। আমার ওই গেও জীবন একদম পছন্দ ছিল না। আমি যে তোর মতো শহরের ঝাঁ চকচকে জীবন চেয়েছিলাম রে। না দিদি, তোমার এই ভাবনাটাই ভুল। গ্রাম হোক বা শহর, পরিবার সবসময় একই হয়, কিন্তু শুধু প্রয়োজন মন খুলে সেটিকে আপন করে নেওয়ার। আর পড়ে রইল জীবনযাত্রার ধরন, সেটা তো আমরা যে কোনো সময় নিজের পরিশ্রমের দ্বারা বদলে নিতে পারি। শুধু আমাদের চিন্তাধারার চরিত্র সৎ থাকা চাই। মনিকা পারুলের কথার অর্থটি বুঝতে পেরেছিল, আর তাই সেই দিন জীবনে প্রথমবার সে পারুলকে তার বোন হিসেবে জড়িয়ে ধরল। আর তারপর সবকিছুই ঠিক হয়ে গেল। পারুল বোঝানোর পর মনিকা তার নিজের শ্বশুরবাড়িতে চলে গেল, আর নিজের ভাঙা সম্পর্কগুলো আবার জুড়তে লাগল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।